ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। নীতিমালায় সর্বোচ্চ 9% সুদে ঋণ পাওয়ার কথা থাকলেও বাস্তবে সেটি অধরা। এবছরও প্রান্তিক কৃষকদের জন্য ঋণ বিতরণের লক্ষ্য রয়েছে 26,000 কোটি টাকারও বেশি। বড় অঙ্কের বরাদ্দ থাকলেও প্রান্তিক বর্গা চাষিরা বলছেন এখনও এনজিও এবং দাদন ব্যবসায়ীদের চড়া সুদের ঋণই এখন তাদের ভরসা। রাষ্ট্রীয় রূপালী ব্যাংক বলছে অবকাঠামোর সীমাবদ্ধতায় তারা পৌঁছাতে পারছে না প্রান্তিক কৃষকের কাছে। 2020-21 অর্থ বছরে কৃষি ঋণের বরাদ্দ ধরা হয়েছে 26,292 কোটি টাকা। নীতিমালা অনুযায়ী কৃষি কাজে সরাসরি নিয়োজিত কৃষক পাওয়ার কথা এ ঋণ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা বলছে এমনকি ভূমিহীন বর্গা চাষিও পাবেন বিনা জামানতের ব্যাংক ঋণ। রঙিন মোড়কের এই নীতিমালা বাস্তবে বড় বিবর্ণ। যে সুদের পর টাকা দেয় তাকে আনি অর্গর করিয়া এখন হাতে গড়ি পেড়ে খাই। 2 লাখ টাকা সুদ করে আমদানি পারে মনে করেন লাগে 30,000 টাকা সুদ লাগে, আর ধান করে আমদানি পারে মনে করেন যে 1000 এখন ধান লাগে। নীতিমালা বলছে কৃষি ঋণ বিতরণে কৃষককে সব সহযোগিতা করবে ব্যাংক, এমনকি সরাসরি ব্যাংক থেকে ঋণ নেয়ায় উদ্বুদ্ধ করতে বলা হয়েছে প্রচার প্রচারণার কথাও। কিন্তু বাস্তবে উঠে আসছে কৃষকের ভোগান্তির কথা। ব্যাংকের টাকা তুলে গেলে দিনে কাগজপাতি না খায়, দালাল ফালাল দেওয়া খায়, দিয়ে করা না খায়। গেলে বলে যে কাগজপাতি সম্পূর্ণ দলিল আনো, সম্পূর্ণ কাগজপত্র দিয়ে দিলাম, আমার ভিতরে একটা ডর থাকে। ব্যাংকাররা বলছেন অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কৃষি ঋণ বিতরণ করতে হয় এনজিওর মাধ্যমে। ঋণটাও কিন্তু মধ্যস্বত্বভোগী আছে, সেটা এনজিও। কিন্তু এনজিওদের টাকাটা কিন্তু আমরাই দিচ্ছি। আমি ঋণ দিচ্ছি 8%, সেই টাকাটা কৃষকের কাছে যাচ্ছে 25%। তাহলে 25 - 8 যে টাকাটা, এটা একটা মধ্যস্বত্ব। মনে হচ্ছে তারা জনসেবা করছে, আসলে কিন্তু এই সুদের টাকাটা তাদের। তবে সে সীমাবদ্ধতার পরও অনেক ব্যাংক উদ্ভাবনী প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে কৃষকের দুয়ারে। সিস্টেম ডিজাইন করতে হবে। আমরা যে সিস্টেমটা ডিজাইন করেছি এখানে খেলাপি হওয়ার কোনো সুযোগই নাই। আমরা যেটা টমেটোতে যে মডেলটা করেছি, যারা নাকি মূল বায়ার তাদের সঙ্গে প্রান্তিক চাষিদেরকে সমিতি করে কানেক্ট করে দিয়েছে। ফলে মাঝখান থেকে দাদন যারা এবং মধ্যস্বত্বভোগীকে যারা বা বিপণন করে, এই গ্রুপটাকে আলুতে আমরা সেই চেষ্টাটা করছি। এ অবস্থায় ব্যাংকাররা মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের উচিত কৃষি ঋণ বিতরণে যারা ভালো করছে তাদের আলাদা স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাড়তি সুবিধা দেওয়ার মাধ্যমে উৎসাহিত করা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কৃষি ঋণ বাড়াতে বেসরকারি ব্যাংকের সমস্যা কি, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শওকত জামিল। শওকত জামিল, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায় এবং স্বাগত তালিকাতায়। যে বিষয়টি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে চলতি অর্থ বছরে বা চলতি বছরে আসলে 26,000 কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু যারা বর্গা চাষি, সাধারণ প্রান্তিক চাষি রয়েছেন তারা বলছেন যে এখনও এনজিও এবং তাদেরকে দাদন ব্যবসায়ীদের যে সুদের যে টাকা তার উপরই নির্ভর করতে হয়। এখনও কেন বেসরকারি ব্যাংকগুলো এখনও প্রান্তিক কৃষক পর্যন্ত পৌঁছাতে পারছে না? সমস্যা কোথায়? শওকত জামিল। নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে। মূলত যে কথাটা প্রথমে আপনি শুরুতে বলেছিলেন যে অবকাঠামোগত যে প্রতিবন্ধকতা রয়েছে আমাদের, সরকারি এবং বিশেষায়িত কিছু ব্যাংক কৃষি ঋণের ক্ষেত্রে ওনারা অগ্রগামী, কিন্তু বেসরকারি যে বাণিজ্যিক ব্যাংকগুলো পিছিয়ে পড়ে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে যে অবকাঠামোগত যে দুর্বলতা। আমরা ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে নেই যেভাবে আমরা সরাসরি কৃষকদের পৌঁছাতে পারি। তারপরেও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এটা প্রথম প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক, যা শুরু থেকে কৃষি ঋণের জন্য আমরা কিন্তু সচেষ্ট, এবং কৃষি ঋণ আমরা একটা নির্ধারিত সীমারেখা থাকে, প্রতি বছরেই 2% আমাদেরকে দেওয়ার জন্য নির্ধারণ করা হয়। মার্চ ভিত্তিক আমাদের ব্যালেন্স শিটের উপরে 2% আমাদেরকে কৃষি ঋণ বিতরণ করতে হয়। সেই কৃষি ঋণ আমরা বিতরণ করে আসছি এবং আমরা লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে প্রতি বছরই, কিন্তু এটা অনস্বীকার্য যে আমরা সরাসরি সম্পূর্ণ ঋণটা সরাসরি কৃষকের কাছে পৌঁছাতে পারছি না, কারণ অবকাঠামোর দুর্বলতার কারণে। সেটা আমি অকপটে স্বীকার করছি। তারপরেও আমরা বর্তমানে একটা অংশ সরাসরি বিতরণ করে থাকি। তাছাড়া আমরা নতুন কিছু উদ্যোগ আমরা নিয়েছি। আমরা 2019 সালে আমরা পরিকল্পনা করেছিলাম যে আমরা সরাসরি কৃষকদের পৌঁছানোর জন্য নতুন উদ্যোগ এবং সেভাবে পরিকল্পিতভাবে এগোচ্ছিলাম।
জি অবশ্যই শওকত জামিল, আপনারা জেলায় জেলায় আসলে কৃষক সম্মেলন করছেন, আপনাদের এই উদ্যোগের পেছনে কি কারণ একটু সেটাই ব্যাখ্যা ধারাবাহিকতায় করবেন? আমি যেটা বলছিলাম সেটাই ধারাবাহিকতায় আমরা কিন্তু শুরু করেছি, যদিও বা কোভিড-19 এর কারণে কিছুটা ব্যাঘাত হয়েছে, তারপরেও আমরা এর মধ্যেই শুরু করেছি আমরা কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ করা, এবং সেই সচেষ্ট হয় আমরা একটা নতুন আহ, আহ, পরিকল্পনা, সেই পরিকল্পনার অধীনে ভরসার নতুন জানালা, সেই একটা প্রকল্প আমরা শুরু করেছি, যেটা সরাসরি আমরা কৃষকের কাছে পৌঁছাতে চাই। সে বিষয়ে আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, খাগড়াছড়ি, ঝিনাইদহ, এই কয়টা দেশে জেলায় করা হয়েছে, এবং আমরা আশা করছি যে সমগ্র দেশে আমরা এই কার্যক্রম পরিচালনা করব। জি, এই সম্মেলনের মাধ্যমে কি মানে কৃষকের জন্য, প্রান্তিক কৃষকের জন্য কৃষি ঋণ পাওয়াটা খুব সহজ হবে, এরকম কিছু? আমরা আশা করছি তাই, কারণ আমরা চাচ্ছি যে আমরা সরাসরি কৃষকের দ্বারগোড়ায় পৌঁছাতে চাই, যাতে করে কৃষক সহজ শর্তে এবং নির্ধারিত যে সুদ আছে সেই সুযোগটা তারা গ্রহণ করতে পারে। আপনারা জানেন যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রণোদনা দিয়েছেন এই কোভিড কালীন সময়ে, তার অধীনে আমরা ঋণ বিতরণ করছি, এবং অন্যান্য ব্যাংকগুলো কিন্তু সেই সম্পৃক্ত। জি অবশ্যই শওকত জামিল, যে বিষয়টি হয় যে কৃষকের পক্ষে, একজন প্রান্তিক কৃষকের পক্ষে আসলে ব্যাংকে গিয়ে ঋণের জন্য অ্যাপ্লাই করা বা আবেদন করাটা খুব কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে তিনি ব্যাংকিং নিয়ম কানুনের যে জটিলতা, বিষয়বস্তুগুলো বুঝতে পারেন না। সেক্ষেত্রে কৃষক যেন খুব সহজে ব্যাংকে গেলে তার সেই আবেদন ফর্মটি ফিল আপ করতে পারেন বা আবেদনের জন্য তিনি গ্রহণযোগ্য হতে পারেন, সেজন্য ব্যাংকের আসলে কি করার রয়েছে বলে মনে করেন? হ্যাঁ, এই যে আমরা সরাসরি যে আলোচনা করছি, তাতে করে আমরা উপায়টা বের করে আনতে চাই যে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে যাতে সহজ শর্তে ওনারা ঋণ পেতে পারেন। কারণ কৃষক যাতে সহজে ব্যাংকের শরণাপন্ন হতে পারেন, বা ব্যাংকাররা এখন কৃষকের শরণাপন্ন হচ্ছি, কারণ কৃষকের কাছ থেকে জানতে চাচ্ছি যে ওনারা যে কৃষিকাজের যে মূলধন ঘাটতি বা ওনাদের যে প্রাত্যহিক ব্যয়, সে ব্যয় যে নির্বাহ করতে যে ব্যাংকের ঋণ বা ব্যাংকের সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতাটা আমরা সরাসরি দিতে চাই। সে কারণে যত সহজেই দেওয়া যায় তার একটা সীমা নির্ধারণ করে আমরা এগোচ্ছি। আমরা আশা করছি যে আমাদের নিয়ে অন্যান্য ব্যাংকগুলো এগিয়ে আসবেন। এর মধ্যে সরকার, রাষ্ট্র পরিচালিত ব্যাংকগুলো যথেষ্ট এগিয়ে আছেন, এবং তারাও এই বিষয়ে অগ্রগামী বলতে হবে। জি, এখন যে বেসরকারি ব্যাংকগুলো রয়েছে তাদের জন্য আসলে কৃষি ঋণ বিতরণ করতে গিয়ে কোথাও কোথায় মানে সমস্যা তাদেরকে মুখোমুখি হতে হয়, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করার? কৃষি ঋণের সমস্যাটা প্রথমত ইনফ্রাস্ট্রাকচার। এই জন্য প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের তাছাড়া আমাদের তো সব জেলায় ওরকম ভাবে শাখা নেই। যেমন আমরা বর্তমানে 205টা শাখার মাধ্যমে আমরা ঋণ বিতরণ করছি, তাছাড়া এজেন্ট ব্যাংকিং আছে, সেই সব এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমেও আমরা ঋণ বিতরণের প্রচেষ্টা অব্যাহত আছে। তো মূলত এটা একটা কারণ সব ব্যাংকে আমাদের উপস্থিতি নেই। সব বেসরকারি ব্যাংক সব জেলায় যদি উপস্থিত না থাকার কারণেও একটা ব্যাঘাত হচ্ছে। আর তাছাড়া কৃষকরা মনে করেন যে ব্যাংকে আসলে অনেক জটিলতা আছে, এবং তাদের জমি জমার ব্যাপার, যে কারণে আমরা কিছু একটা অংশ যে আমরা বিনা সিকিউরিটি মানে কোনোরকম। জি শওকত জামিল, আমরা তো জানি যে এখন যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী কৃষক যারা বর্গাচাষী রয়েছেন, তারা ভূমিহীন বর্গাচাষী যারা, তারাও কিন্তু বিনা জামানতে ব্যাংক ঋণ পাওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রেই কৃষকরা সেটি পান না। কেন পান না? না, আমরা কিন্তু আমি বলবো আমার পক্ষ থেকে, আমার ব্যাংকের পক্ষ থেকে, যে আমরা কিন্তু সেই উদ্যোগ আমরা নিয়েছি যাতে করে বিনা জামানতবিহীন ঋণ দেওয়া যায়। এবং শুধু তাই নয়, আমরা পার্বত্য অঞ্চলে খাগড়াছড়ি বা পার্বত্য চট্টগ্রামে আমরা ঋণ দেওয়ার জন্য তাদের সাথে সরাসরি আমাদের যোগাযোগ হয়েছে। আমরা সেই কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে। জি অবশ্যই, আপনি শুরুতেই বলছিলেন যে ব্যাংক আসলে সরাসরি অবকাঠামোগত সমস্যার কারণে প্রান্তিক কৃষকের পর্যায়ে পৌঁছাতে পারে না, এই কারণে এনজিওর মাধ্যমে আসলে সেই ঋণটি বিতরণ করে থাকে অনেক ক্ষেত্রে। কিন্তু যখন একটি ব্যাংক এনজিওর মাধ্যমে ভায়া হয়ে কৃষকদেরকে ঋণ বিতরণ করছে, তখন তো এনজিওর মাধ্যমে যাওয়ার কারণে সেই সুদের হার বেড়ে যাচ্ছে, তাতে করে তো কৃষকরা নির্ধারিত সীমার মধ্যে ঋণ পাওয়াটা বা সুদের ঋণ পাওয়াটা কঠিন হয়ে পড়ছে।
না, সে কারণে কিন্তু আমাদের উদ্যোগটা, এবং আমরা বিগত আমরা 2019-এ কিন্তু এই নিয়ে আমরা কার্যক্রম শুরু করি যে সরাসরি না দেওয়ার ফলে কৃষকরা বাড়তি সুদ গুনতে হয়। কারণ এনজিও তার নিজস্ব একটা মার্জিন বা একটা ব্যয়ভার তো তাদেরও রয়েছে। সুতরাং আমাদের কাছ থেকে আমরা যে ঋণ, যে হারে ঋণটা দিয়ে থাকি তার উপরে তাদের একটা সার্ভিস চার্জ বলতে পারেন, বা তাদের যে ব্যয়ভারটা তারা এর উপর থেকে চার্জ করে থাকেন। কিন্তু এই ব্যবহারটা তো কৃষকের উপরে বাড়তি চাপ। আমরা চাই না যে বাড়তি চাপ অনুভব করুক। কৃষিতে যে অবদান, বাংলাদেশে আমরা কৃষি নির্ভর দেশ, সে দেশে তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই, আমাদের সম্পৃক্ত করতে চাই ব্যাংকের সাথে। তো এই বিষয়ে আমার মনে হয় যে আমরা শওকত জামিল, মানে অনেকে যেটি বলে থাকেন যে ব্যাংক যদি কম সুদে এনজিওকে সেই ফান্ডের বা সেই ঋণের টাকাটা দেয়, তাহলে এনজিও তাদের নির্ধারিত সীমার মধ্যে থেকে আরো কম সুদে কৃষককে দিতে পারে। কিন্তু ব্যাংক যদি চড়া সুদে এনজিওকে দেয়, তখন তো এনজিও স্বভাবতই ডাবল ডিজিটে চলে যায় সেই সুদের হার নিয়ে, যে কারণে প্রান্তিক কৃষকদের আসলে ভোগান্তির মধ্যে পড়তে হয়। ব্যাংকের কৃষি ঋণের ক্ষেত্রে একটা নির্ধারিত সীমারেখা দেওয়া আছে, সেটা বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। যেমন করে যে 9% উপরে কৃষি ঋণের উপরে আগেও নেওয়া হতো না, এবং এখানে প্রণোদনা দেওয়া আছে কিছুটা। এইবার যেমন যে প্রণোদনা দেওয়া আছে সেখানে অনলি 4%, বাকিটা সরকার ব্যবহার করবেন যে সেন্ট্রাল ব্যাংক থেকে, সেটা বলা হয়েছে যে ওরা অনলি 4%। বাড়তি নেওয়ার সুযোগ ব্যাংকের অন্তত নেই আর কি। জি, করোনার মধ্যে যে আসলে যে প্যাকেজটি ঘোষণা করা হলো কৃষকদের জন্য বা কৃষি খাতের জন্য, সেই ফান্ডের থেকে আসলে কি পরিমাণ কৃষি ঋণ বিতরণ করা হলো, তার অগ্রগতি কতদূর, তা থেকে কি ধরনের সুফল পাওয়া গেল এখনো পর্যন্ত? সুফল অবশ্যই পাওয়া যাবে। আমরা সচেষ্ট, এবং এটা আগামী মার্চ অবধি এই টাইম লাইনটা এক্সটেন্ড করা হয়েছে, মানে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। বিগত এপ্রিল মাসে এই দিন প্রণোদনা ডিক্লেয়ার করা হয়েছিল, এবং আগামী মার্চ পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। এবং এর মধ্যে আমরা সেই একটা বিশেষ অঙ্কের টাকা আমরা বিতরণ করতে পেরেছি। জি, আমরা প্রতিবারই আসলে লক্ষ্য করি যে কৃষি ঋণের যে লক্ষ্যমাত্রা ব্যাংকগুলোকে দেওয়া হয়, ব্যাংকগুলো অধিকাংশ ক্ষেত্রেই বছর শেষে গিয়ে সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। কোন বিষয়গুলো ব্যাংক আমলে নিলে এটি আসলে ব্যাংকের জন্য সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে? আমার মনে হয় না, লক্ষ্যমাত্রা অর্জিত হয়। আমরা প্রতি বছরে আমাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়, কিন্তু সরাসরি দেওয়ার পরে হয়তো আমরা 40% আমরা দিয়ে থাকি সরাসরি কৃষকের কাছে যায়, আর বাকি 60% তো এনজিও বা আদার এজেন্সিজ থ্রুতে আমরা বিতরণ করে থাকি। প্রায় ব্যাংকই আপনার তার লক্ষ্যমাত্রা অর্জন করে, কিন্তু ওই যে বিষয়টা শুরুতেই বলা হয়েছিল যে আমরা দেওয়ার ক্ষেত্রে সরাসরি না থাকায় কৃষকের বাড়তি বোঝা নিতে হচ্ছে। ঋণ কিন্তু বিতরণ করা হচ্ছে সর্বক্ষেত্রেই। জি, শওকত জামিল, যে বিষয়টি সেটি হচ্ছে কৃষক ব্যাংকে গিয়ে ঋণের জন্য আবেদন করে তিনি চাষাবাদ করবেন বলে, কিন্তু ব্যাংকেরই তো আসলে কৃষককে উদ্বুদ্ধ করার কথা যে ঋণ নিয়ে আমার কাছ থেকে চাষাবাদ করার জন্য। সেই সংস্কৃতি বা সেই কালচার আমরা কবে বাংলাদেশে দেখতে পাবো ব্যাংকগুলোর ক্ষেত্রে? আমার মনে হয় সেই সংস্কৃতির এখনই আমরা দেখতে পাচ্ছি, কারণ এখন নতুন করে কৃষি উদ্যোক্তা, শিক্ষিত যুবক অনেকে এখন কৃষি খাতে তাদের কৃষিতে এসছেন। আমরা বিভিন্ন জায়গায় যখন সভা করেছি তাতে দেখতে পেয়েছি যে অনেক শিক্ষিত যুবক এখন যারা কৃষিতে আসছেন তারা আশাব্যঞ্জক। এটা সত্যি আমরা অনুপ্রাণিত এতে, যে উই আর ভেরি ইন্টারেস্টেড, এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে তারা একটা বিরাট অবদান রাখতে পারবেন। জি, জনাব শওকত জামিল, অসংখ্য ধন্যবাদ তালিকাতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শওকত জামিল। বিরতির পর আবারও ফিরছি টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে টালিখাতায়। বিনা শুল্কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির সময় বাড়ল। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজার তৈরির প্রধান কাঁচামাল N95, KN95 মাস্ক, ফেস শিল্ড, করোনা পরীক্ষার কিট সহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী 30শে জুন পর্যন্ত এসব পণ্য আমদানিতে বিভিন্ন রকমের শুল্ক এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি সুবিধা বহাল থাকবে। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত 31শে ডিসেম্বর পর্যন্ত এসব পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক কর
তুলে নেওয়া হয়। কর ব্যাহতির সুবিধা দিয়ে গত অক্টোবরে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। বিনিয়োগকারীদের লেনদেনের চাপ নিতে না পারায় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মোবাইল অ্যাপের লেনদেন কিছুটা সীমিত করা হয়েছে। সকাল 10:15 থেকে বেলা 2টা পর্যন্ত বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপে লেনদেনের সুযোগ পাবেন। আজ থেকে লেনদেন শুরুর প্রথম 15 মিনিট এবং লেনদেনের শেষ 30 মিনিট ডিএসসির মোবাইল অ্যাপে লেনদেন করা যাবে না, অর্থাৎ লেনদেন শুরু এবং শেষ মিলিয়ে 45 মিনিট অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবেন না বিনিয়োগকারীরা। ডিএসসি বলছে আজ থেকে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসসির অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই কারণে দিনের মোট 4.5 ঘন্টার লেনদেনের মধ্যে বিনিয়োগকারীরা 4.25 ঘন্টা মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেনের সুযোগ পাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।